সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার একটি খুবই গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখন আমরা একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা জানবো। এখন আমরা বলতে পারি যে ওয়েবসাইট তৈরি করা কেন শিখবো। আসলে ওয়েবসাইট তৈরি করা, যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, তাহলে আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন। সেটা হতে পারে কোনো ফ্রিল্যান্সিং জব, মানে কোনো যে কোনো মার্কেট প্লেস, যেমন ফাইবার, আপওয়ার্ক, বিহান্স, পিপুল পাওয়ার, ফ্রিল্যান্সার, আদার্স অনলাইনে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, সেখানে আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন। অথবা আপনার লোকাল কোনো কোম্পানিতে ওয়েব ডেভেলপার হিসেবে জব করতে পারবেন, কোনো আইটি কোম্পানিতে ওয়েব ডেভেলপার হিসেবে কোনো ওয়েব ডেভেলপারের চাকরি করতে পারবেন। তো এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে ওয়েব ডেভেলপার যারা হয় তাদের আসলে মূলত কাজ থাকে যে ওয়েবসাইটটা মেনটেন করা বা কোনো কিছু আপডেট করা, মানে মেনটেন আপডেট, কোনো কিছু পরিবর্তন করা। আর যারা কেউ আছে আপডেট শুধু করতে পারে, সেটা শুধু আপডেট হবে। আর কেউ আছে ওয়েবসাইট তৈরি করতে পারে, যেমন বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে হয়, সেইগুলি করতে পারে। তো এইভাবেই এর জন্য আমরা ওয়েবসাইট তৈরি করা শিখতে পারবেন। তো এই ওয়েবসাইট তৈরি করা শিখতে পারলে নিজের ক্যারিয়ার নিজেই করা যায়। এরকম আরও অনেক সেক্টর আছে, শুধু যে ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে তা না। এরকম আছে গ্রাফিক ডিজাইন আছে, ইমেল মার্কেটিং অথবা সিপি মার্কেটিং, এফেক্ট মার্কেটিং, ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটার হিসেবে, কন্টেন্ট রাইটার, রিভিউ, অ্যাফিলিয়েট মার্কেটিং, এরকম অনেক আছে। যার যেটা ভালো লাগে সে সেটাই করবো। তো এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে ওয়েবসাইটটা কি। ওয়েবসাইট হচ্ছে মূলত কোনো একটি প্রতিষ্ঠান, সেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা কোনো অর্গানাইজেশন হতে পারে, যেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, নিউজ কোম্পানি হতে পারে, যে কোনো ধরনের কোম্পানি, যদি তাদের তথ্য অনলাইনে আপলোড করতে চায়, সেক্ষেত্রে তাদের একটি ব্যবস্থা প্রয়োজন পড়ে। এখন আমরা বলতে পারি যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি যখন তার কোনো তথ্য সকলের জন্য উন্মুক্ত করার জন্য যে একটা ব্যবস্থা তৈরি করে, সেটাই হচ্ছে তার ওয়েবসাইট। যেমন আমরা বুঝতে পারি যে যেমন google.com, যেমন গুগল একটা কোম্পানি। এখন আমরা চাইলে গুগল কিন্তু বাইরের মানে বিদেশি কোম্পানি। তো সেখানে যেমন আমরা গুগলে যদি আমরা সম্পর্কে জানতে চাই, তো আমরা ইন্টারনেটে সার্চ দিলে পাবো। এখন গুগল করার জন্য তাদের কি থাকে, একটা ওয়েবসাইট থাকে, যেটাকে আমরা বলি ডোমেন নেম। কারণ তাদের একটা নাম আছে, যেমন গুগল তাদের একটা নাম। এখানে আসলে ওয়েবসাইটটা ওই কোম্পানির নাম অনুসারে হয়। তবে ডোমেন নামটা বেশি বড় করাটা আসলে মানে প্রকৃত না। তবে ডোমেন নাম যত ছোট হয়, ইউনিক হতে হবে অবশ্যই। যেমন হতে পারে যেমন facebook.com, twitter.com, এগুলি। তারপরে প্রথম আলো.com, এই যে সাইটগুলি আমি বললাম, এইভাবে এরকম অনেক আছে। এইভাবে এইসবগুলি হচ্ছে ওয়েবসাইট। আর যেগুলি বললাম, ওয়েবসাইট হচ্ছে তাদের বিভিন্ন কোম্পানি তাদের মানে তথ্য যাতে পাবলিক, মানে সকল জন্য উন্মুক্ত করে। যেমন আমি এখন প্রথম আলো সম্পর্কে, আমি কি প্রথম আলো অফিসে যাই, আমি ইন্টারনেট সার্চ দিলে তাদের প্রথম আলো তথ্য পাই। এই যে একটা ব্যবস্থা করবে, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট হবে। অবশ্যই তাদের একটা ডোমেন থাকবে, যেটাকে বলে আমরা facebook.com, এটা হচ্ছে ডোমেন। আর এটার মূলত ব্যাকে কাজ করে হচ্ছে আইপি অ্যাড্রেস। প্রত্যেক আইপি অ্যাড্রেসের মাধ্যমে এটা কাজ করে, কিন্তু জাস্ট ভিজুয়ালি মানে আমরা দেখতে পারি মানে ডোমেন নেমটা শুধু, যেমন facebook.com, google.com, yahoo.com, এরকম। এখন ওয়েবসাইট আছে দুই ধরনের। তাহলে ওয়েবসাইট আছে দুই ধরনের। একটা হচ্ছে, আমরা তাহলে দেখি ওয়েবসাইট দুই ধরনের। একটা আছে ওয়েবসাইট দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিকটা হচ্ছে কি, মানে যেটাকে বলে আমরা স্ট্যাটিক, মানে স্থির। স্ট্যাটিক ওয়েবসাইটটা সাধারণত 2-3 পেজের হয় বা অথবা 1 পেজের হয়। আর এটার জন্য এই ওয়েবসাইটটা প্রতিনিয়ত আপডেট হয় না। এই ওয়েবসাইট সুতরাং এই ওয়েবসাইট
1 বছর পর, 2 বছর পর, 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর আপডেট হতে পারে। কেউ চাইলে প্রতিদিন করতে পারে, কিন্তু এই স্ট্যাটিক ওয়েবসাইটটা আবার সুবিধা আছে, যেমন খুব তাড়াতাড়ি আসে। তবে এই স্ট্যাটিক ওয়েবসাইটটা খুব ছোটো ওয়েবসাইট, যখন মানে অল্প মানে পরিমাণে, যেটা মানে খুব কিছু অল্প সংখ্যক ডাটা থাকে, সেক্ষেত্রে স্ট্যাটিক ওয়েবসাইট অনেকে তৈরি করে। তো আগে ছিল এটা স্ট্যাটিক, এখন অনেকে এখন হয়তো অনেকে ইউজ করে, কিন্তু আগে ছিল। আর এইটা এই স্ট্যাটিক ওয়েবসাইটটা শুধু হচ্ছে স্থির, যেটা নাকি, আর এই ওয়েবসাইটটা যদি আপডেট করতে হয় তাহলে এই ফাইলগুলি সব জায়গায় নিয়ে যেতে হয়। আর এই ওয়েবসাইটটা কী এই স্ট্যাটিকের কী বলে, HTML মানে মূলত বেশিরভাগ HTML এন্ড CSS ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। মানে CSS HTML এর 15 বছর, এটা একটা ওয়েব বেস প্রোগ্রামিং, মানে যত ওয়েবসাইট আছে তার মানে বেস ল্যাঙ্গুয়েজটা হচ্ছে HTML। HTML 15 বছর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল। আর CSS দেওয়া হচ্ছে কি, তার বিভিন্ন কালার, বিভিন্ন মানে কালার করা হয়, লেখা, বিভিন্ন বক্স, এই আদার্স এই ডিজাইনগুলি করা, মানে সকল প্রকার ডিজাইন, ওয়েবের যত ডিজাইন আছে এইগুলো CSS দিয়ে করা। আর ডাইনামিক, ডাইনামিক মানে কি, গতিশীল। যে সকল ওয়েবসাইটে গতিশীল মানে প্রতিনিয়ত চেঞ্জ হয়, লাইক আমরা ধরতে পারি যে কোনো একটা নিউজ পেপার ওয়েবসাইট যেটা প্রতিনিয়ত আপডেট হয়, এটা একটা দেখুন। এটা যদি আমরা HTML বানাই তাহলে কি ওই এক পেজ বারবার কপি করে বানাইতে হবে, সেটার জন্য প্রত্যেক পেজে অনেক কাজ করতে হবে। আর ডাইনামিক ওয়েবসাইটে অবশ্যই কী থাকে, একটি ডাটাবেস থাকে যেখানে ফাইলগুলি জমা থাকবে। আর এই ডাটাবেসের ওই ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা আছে, যেমন পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে যদি শুধু একটি লাইক ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড থাকলে বা একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড থাকলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওয়েবসাইট অ্যাক্সেস করা যাবে। যেমন তারা ওই লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকে ওয়েবসাইটটা আপলোড, যেমন অটোমেটিক পেজ ক্রিয়েট হবে। এর জন্য বেশিরভাগ ইউজ করা হয়। HTML CSS তো থাকবেই, আর এই ডাইনামিক করার জন্য যেমন PHP, মানে PHP একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর MySQL ডাটাবেস প্রোগ্রাম, MySQL, JavaScript, jQuery, তারপরে এইখানেও jQuery এগুলি ইউজ করা, মানে অনেক সময় ইউজ করে, এটাও করতে পারে, সমস্যা নেই। কিন্তু মূলত এইটা এই দেবে। আর এটা এইগুলি আরও অ্যাজাক্স, এখানে আরও বিভিন্ন ধরনের প্রোগ্রামিং আছে, এখানে ইউজ করে। তো এইটা দিয়ে এই ডাইনামিক ওয়েবসাইটে অবশ্যই প্রতিনিয়ত পৃথিবীর, তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটে যদি কোনো কিছু আপডেট করতে হয় তাহলে কী করতে হয়, ফাইল নিয়ে যেতে হয়, হয়তো পেন নেবে অথবা যে কোনো জায়গায় নিয়ে একটা সার্ভারে ফাইল থাকতো। আর এটাও মানে এটা ফাইল নিয়ে যেতে হয় না, এটা অনলাইনে যা থাকে, জাস্ট আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা ঢুকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত দিয়ে। এটা ডাইনামিক কেন হয়, কীভাবে হয়, যেমন একটা পেজ আমি কী করলাম, যেমন একটা নিউজ দেবো, যে টাইটেল, ডেসক্রিপশন, ক্যাটাগরি সিলেক্ট করে, ফিচার, ইমেজ, সাবমিট, অটোমেটিক একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এই হচ্ছে ডাইনামিক। তবে এই দুইটার মধ্যে আমরা যদি তুলনা করি, স্ট্যাটিক ওয়েবসাইট সবচেয়ে ফাস্ট হয়, কারণ এটা খুব ছোটো হওয়াতে এই সাইটটা যখনই ব্রাউজ করা হয় খুব তাড়াতাড়ি চলে আসে। ডাইনামিক ওয়েবসাইটটা একটু সময় নেয়, কারণ ডাটাবেস থেকে রিকোয়েস্ট ভেরিফাই করে তারপরে ভিউয়ার্স বা পাবলিক দেখতে পারে। এই হচ্ছে ওয়েবসাইটের মূল বিষয়। আর আমরা জানি যে ওয়েবসাইট তৈরি করতে গেলে এখন কী কী প্রয়োজন। আমার ওয়েবসাইট মেক ফর নিড, এখন আসলে ওয়েবসাইট তৈরি করতে অনেক কিছু প্রয়োজন হয়। তবে প্রথম যেটা আমরা যদি যেহেতু আমরা প্র্যাকটিস করবো, প্রথমত অবশ্যই আমাদের প্রথম লাগবে কি, একটি, যেমন আমাদের কম্পিউটার তো লাগবেই, আমাদের লাগবে হচ্ছে মানে আমাদের যেহেতু আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবো, তো সেক্ষেত্রে আমাদের লাগবে একটি র্যাম, একটি সফটওয়্যার, যেটা নাকি কী করবে, আমাদের এই কম্পিউটারটাকে, আমাদের মনে করেন আমাদের এখন ইন্টারনেট নাই বা আমরা ওয়েবসাইটের কোনো নাম নেই, তো সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, আমরা প্র্যাকটিস করার জন্য আমরা প্রথম অবস্থায় যে কাজগুলি করবো, আমরা এখানে আমাদের কম্পিউটার করবো। তো তার জন্য আমাদেরকে জ্যাম নামে একটা সার্ভার তৈরি করতে হবে, যেটা আমরা লোকাল সার্ভার তৈরি করতে হবে। কারণ PHP
HTML CSS নর্মালি এভাবে ওপেন হয় বা জাভাস্ক্রিপ্ট, কিন্তু পিএসপি বা এসকিউএল এগুলো ডাটাবেস থাকে। পিএসপি তো প্রোগ্রামিংগুলো লিখতে হয় যেগুলি নাকি ডাটাবেস ছাড়া কোনো সার্ভার ছাড়া ওপেন হয় না। তো এর জন্য আমাদের লাগবে জ্যাম। এটা হলো লোকাল, ফর লোকাল সার্ভার নেই, লোকাল সার্ভার। আর আমরা জানি বর্তমান সময়ে অনেক ধরনের আমাদের কাজকে আরো সহজ করার জন্য অনেক ধরনের কিছু প্ল্যাটফর্ম বা কিছু ওপেন সোর্স তৈরি হয়েছে। তো যার মধ্যে জুমলা, ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, দ্রুপাল, পেস্টাশপ, মানে এরকম প্রায় 400 রকমের ওপেন সোর্স তৈরি। ওপেন সোর্স এটাকে বলে সিএমএস, সিএমএস ওয়ার্ডপ্রেস। তো আমরা কাজ করবো ওয়ার্ডপ্রেস নিয়ে, এটা হলে সিএমএস। এরকম প্রায় 400 রকমের সিএমএস। সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস হচ্ছে মানে ব্লগ টাইপের ওয়েবসাইট, মানে এটাতে সব ধরনের ওয়েবসাইট বানানো যায়। কিন্তু কিন্তু আমরা এটাতে আমরা ইউজ করবো, আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে একটি সাইট খুব সহজে তৈরি করা যায় সেটা। কারণ আমরা কেন ইউজ করবো, কারণ আমরা যদি শুধু পিএসপি মাইস্কুল দিয়ে এইচটিএমএল এগুলো দিয়ে করতে যাই তো আমাদের এখানে সময় লাগবে অনেক, যেটা আমাদের সময় লাগবে অনেক। আর বর্তমান সময়ে বিভিন্ন সিএমএস তৈরি হওয়াতে, কারণ কিছু কিছু কোম্পানি মানে আছে যারা নাকি সেল কোডিং দেওয়া, তারা অনেক ইনভেস্ট করে করতে পারে, সেক্ষেত্রে মানে করে সেক্ষেত্রে এই পিএসপি ল্যাঙ্গুয়েজ, মাইএসকিউএল ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা মানে শিখতে হয়। তো আমরা যেহেতু অনেক হয়তো আমরা প্রোগ্রামিং, আমরা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড না, বা আমরা অনেক প্রোগ্রামিং পাই না, সেক্ষেত্রে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যে যারা নাকি খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে শিখতে চায়। তো এটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে শিখবো, সেটা হচ্ছে সিএমএস। এটা খুব বহুল ব্যবহৃত, ইউজার ফ্রেন্ডলি, মানে এটা খুব সহজে মানে যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তবে যে কোনো বলতে অনেক কিছু যদি আপনি আরও বড় বড় ওয়েবসাইট করেন সেক্ষেত্রে তো তারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কিন্তু এখানেও করা যায়, কিন্তু এখানে হচ্ছে আরও কাস্টমাইজ করতে হয়। তো এখানে আমরা কি দেখবো যে কীভাবে খুব সহজ উপায়ে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট করে। এর জন্য আমাদের লাগবে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। এই দুটো সফটওয়্যারে কি আমাদের জ্যাম ডাউনলোড করতে হবে, মানে দুটোই আমাদের, এই দুইটা সফটওয়্যার আমাদের ডাউনলোড করতে হবে। আর অবশ্যই আমরা যে এটা ডাউনলোড করার জন্য আমাদের কি করতে হবে, আমরা ইন্টারনেটে যাব, মানে আমি দেখাচ্ছি যেখানে কি ইন্টারনেটে ডাউনলোডটা কী হবে। এখানে আমি যে জ্যাম জ্যাম লিখে সার্চ দিব, সার্চ দেওয়ার পর ডাউনলোড। এখানে এই যে জ্যাম ফর উইন্ডোজ, এখানে ভার্সন আছে, তো যেখানে আমরা লেটেস্ট ভার্সন ইউজ করলে ওই ক্ষেত্রে পিএসপির কনফিগারেশন অনুযায়ী আমরা কত বিট, এখানে লেখা আছে কত 64 বিট। এখানে পিএসপির বিভিন্ন ভার্সন আছে, তো আমরা চাইলে লেটেস্টটা নিতে পারি, বা আমরা এটা নিতে পারি যে কোনো একটা। তো যার যেটা আমরা লেটেস্টটা নিতে পারি, লেটেস্টটা নিতে গেলে আমরা এই ফাইলটাকে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই ফাইলটা নিকলে যে ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে, 10 থেকে 12 মিনিট লাগবে। আমি এটা অফ করে রাখলাম যেহেতু এটা আমার ডাউনলোড করা আছে। তো আর আমরা পিসির কনফিগারেশনটা দেখবো কীভাবে, যেমন এখানে যেমন আমার এটা উইন্ডোজ 10, এটার জন্য আমরা এটাকে রাইট বাটন ক্লিক করবো দিস পিসির উপরে। আর যদি কারো 7 হয় তাহলে দিস মাই কম্পিউটার উপরে রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজ, দেন ইউ ক্যান সি হেয়ার ইউর বিট, মানে সিস্টেমটা কত 64 বিট। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। তো এখন আমরা যেমন আমার সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, তো আমরা ডাউনলোড শেষ যদি হয়ে যায় তখন আমরা এই সফটওয়্যার, আরেকটা বিষয় আছে, আমরা কী করবো, ওয়ার্ডপ্রেস ক্লিক করব, ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ওয়ার্ডপ্রেস এখান থেকে আমরা লেটেস্ট ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেব। এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ওকে, এই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হচ্ছে 3 মিনিট লাগবে। তো এখন আমাদের তো এই দুইটা সফটওয়্যার আমাদের নেওয়া ডাউনলোড হয়ে গেলো। তো আমরা দেখি আমাদের কোথায় এই সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে। আমাদের এখানে দেখতে হবে যে আমাদের এই যে আমার এখানে কি জ্যাম উইন্ডোজ পরে। এখন এটাকে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে মানে মূল কথা হলো এখানে ডাবল ক্লিক করার পর যত অপশন আসবে ইয়েস দিতে হবে। তো দেখি আমার কি অপশন আছে।
এখানে যে কন্টিনিউয়াস ইয়েস, তারপরে আমি এটাকে কেটে দিই, তো এখানে ওকে, তারপর বলছি সেট আপ জ্যাম, নেক্সট, তারপর নেক্সট যা আছে তাই, নেক্সট, তারপর এটাকে কিছু এটা মানে কোন ফোল্ডারে সি ড্রাইভে হবে, নেক্সট, তারপরে কোন ভার্সনটা আমরা করতে যাই, ইংলিশ, হ্যাঁ ঠিক আছে, নেক্সট, তারপর নেক্সট। ওকে, আমি দেখতেছি আমার এটা অলরেডি কি আছে কিনা এই প্রোগ্রামটা, আমি আবার ট্রাই করি। যদি এটা না হয় আমি তাহলে এটাকে ডাউনলোড করে নিতে পারি, তো ওটা হতে থাক। আমার এটা আমি আবার দেখি, ও সরি, এটা আমার আসলে সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, যার জন্য এটা সফটওয়্যারটা আমার ডাউনলোড করা আছে, হতে থাকে, এটা আমাদের ডাউনলোড হচ্ছে, সে পর্যন্ত আমরা ওয়েট করি। এখানে থাকতে পারে আমার সফটওয়্যারটা, ওয়ার্ডপ্রেস কোর্স, এই দেখুন। ওকে, এই যে এখানে আমার সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, এখানে আমি ক্লিক করব, প্রথমে ক্লিক, আমাদের এটা অফ সরি, এটাকে আমরা একটু সময় নেবে, তো এটাকে আমরা ওয়ার্ডপ্রেসটা আবার একটু, ওয়ার্ডপ্রেস আমাদের ওয়ার্ডপ্রেসটা একটু এটা আমাদের ডাউনলোড করতে হবে। কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে আমি যখন ক্লিক করলাম তখন এই যে এরকম চলে আসবে, এই যে আমি এটাকে ক্লোজ করে দিয়ে নিই, সব ক্লোজ করে যে কন্টিনিউ ইয়েস। ওকে, কারণ আমি যে ফাইলটা কি আসলে ওই ফাইলটা আমি ডাউনলোড করতেছিলাম, তো ওটা আমার কম্পিউটারে দেখে আমার এইগুলো দেখেছে, এটা হচ্ছে আমার অরিজিনাল ফাইল যেটা আমি এখন ইয়েস, তারপর নেক্সট, ওই সেম ওয়ে, নেক্সট 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 নেক্সট। ওকে, এই যে দেখুন সবাই দেখতে পাচ্ছেন যে আসলে কি সফটওয়্যারটা, এটা একটা পেজ হবে, এটা পেজটা কেটে দিতে হবে, সমস্যা নেই। এই যে সফটওয়্যারটা কি ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে, তো কোথাও এখানে একটু সময় লাগবে। তাহলে আমি একটু রিভিউ করি ক্লাসটার, রিভিউ হচ্ছে প্রথমে আমাদের কি লাগবে, একটি এই জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে, আর ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিতে হবে। তারপর এটা কিন্তু জ্যামটা মানে জ্যামটা আমরা কেন করলাম, জ্যামটা দিয়ে আমরা কী করলাম, লোকাল সার্ভার তৈরি করবো, এর জন্য আমাদেরকে যাতে আমরা ইন্টারনেট এখন আমাদের না প্রয়োজন হয়, যেমন আমরা লোকাল মানে লোকাল প্র্যাকটিস করবো, সেক্ষেত্রে আমরা এই করবো। এটার সঙ্গে এগুলো আমি একটু আর ওয়ার্ডপ্রেসটা আপনি খুব সহজেই, আপনি যখন ভালো পারবেন তো আপনি চাইলে ওয়ার্ডপ্রেসটা 1 ঘন্টায় একটা ওয়েবসাইট, আধা ঘন্টায় একটা ওয়েবসাইট বানাতে পারবেন, 1 ঘন্টায়, 2 ঘন্টায়, 3 ঘন্টায়, 4 ঘন্টা, 5 ঘন্টা, আবার কিছু কিছু ওয়েবসাইটে 2 দিন 3 দিন করতে পারে, আরও বেশি সময় লাগতে পারে, কিন্তু খুব সহজে ওয়ার্ডপ্রেসটা সহজে কী করা যায়, ওয়েবসাইট তৈরি করা যায়। তো এটা খুব বিভিন্ন মানুষ ব্লগের জন্য এই সিএমএসটা ইউজ করে, তো খুব সহজে ওয়েবসাইট করা যায়। আর এই ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখতে পারলে অনেক
ফ্রিল্যান্সিং বা অনেক কোম্পানিতে জব করা যায়। তবে কাজ শেখার মতো শিখতে হবে, ভালো করে শিখতে হবে, তাহলেই সম্ভব। কাজ জানা থাকলে যে কোনো কোম্পানিতে মানে এখন বর্তমান সময়টাতে কাজ জানাটা খুব জরুরি। কাজ না জানলে তার চাকরি সহজে হয় না। কারণ এখন একটা কোম্পানির পড়ে যে একজন লোক নিলে সে তার প্রতিষ্ঠানের জন্য কি করতে পারবে। আগে শুধু সার্টিফিকেট দেখতেও ঠিক আছে, ভালো এ প্লাস ফার্স্ট ক্লাস ওকে হ্যাঁ, কিন্তু এখন তা না। এখন হচ্ছে সে দেখবে মানে কোম্পানি যদি ভালো কোম্পানি হয় তারা দেখবে যে এই ছেলেটি কী করতে পারবে আমার কোম্পানির জন্য। যখন তারা চিন্তা করবে না ছেলে তো আমাদের কোম্পানির জন্য ভালো কিছু করতে পারে, তখন তাকে নিয়ে বর্তমান সময় এটা। আর আগে ছিল সার্টিফিকেট দেখে চাকরি হয়ে যেত, এখন তা হয় না। আর সবাই আর বেশিক্ষণ সময় নেই, আর একটু সময় আছে, একটু পরে আমাদের এটা সব কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমি আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোডটা আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম। এখন প্রায় একটু সময় আছে। ভিটামিন 70% হয়েছে অলরেডি। আমাদের কি ফিনিশ? ওকে ফিনিশ। ডু ইউ ওয়ান্ট টু দ্য স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও? ওকে আমরা এগুলো দিই। কন্ট্রোল প্যানেল নাও বলতে কি এখান থেকে আমরা সার্ভার অন অফ করতে পারবো। সার্ভার কী করতে পারবো? অন অফ। এই যে এখানে তো আমরা দেখি এখানে কয়েকটা অপশন আছে, অ্যাপাচি, মাইস্কুয়েল, পার্কারি, টমকেট। আসলে আমাদের লাগবে এই দুইটা, অ্যাপাচি আর হল মাইস্কুয়েল। আমাদের কী করতে হবে? রান করতে হবে। যেমন আমরা দেখি আমি একটা জিনিস দেখাচ্ছি, যেমন ই করলাম, তো এটাকে আমরা লোকাল সার্ভার রান করার জন্য মানে লোকাল সার্ভার আমরা চেক করার জন্য কী করবো? লোকাল হোস্ট এটা দিলে কি আছে কি দিস হ্যাপ ক্যানট বি রিচ। কারণ কি এখানে হচ্ছে আমরা প্রথম অবস্থায় এটা পাই যখন আমরা কি লোকাল সার্ভারটা রান করবো, তখন স্টার্ট তাহলে কী করতে হবে? অ্যাপাচি আর মাইস্কুয়েলটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিয়ে এটাকে আমরা মিনিমাইজ করে রাখতে পারি। তো এখন আমি দেখি এটাকে আমি এগুলো দিই, এখন কি চলে আসলো। তো এখন এইটা হচ্ছে লোকাল হোস্ট সার্ভারের ড্যাশবোর্ডটা। তো এখানে আমরা প্রথমে কী করবো? এই পেজটা আসবে। তো আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড হোক। তো আমাদের যে কাজটা আবার মানে প্রথমেই করতে হবে, জ্যামটা রান করার পর আমরা এইভাবে চেক করতে পারবো। আবার আমরা যদি চাই প্রতি সময় অনেক সময় অটো দিয়ে রাখলে অটো হতে পারে, অথবা এই আইকনটা এখানে থাকতে পারে, নাহলে এখানে থাকতে পারে, এখানে না থাকলে আর এই জিনিসটা এখানে থাকতে পারে। যেমন অনেক সময় যেমন লোকাল সার্ভারটা এখানে আইকন নাই, তো সেক্ষেত্রে কোথায় পাওয়া যাবে? সেক্ষেত্রে যেখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার হয়ে গেছে, জ্যাম্পের ভিতরে গেলে এইখানে দেখা যাবে যে এই জ্যাম্প স্টপ অথবা জ্যাম কন্ট্রোল প্যানেল, এখান থেকেও স্টার্ট করা যায়। যদি অনেক সময় এখানে আইকন না পাওয়া যায় বা ডিস্টার্ব না পাওয়া যায়, সেক্ষেত্রে এখানে আমাদের প্রথম যে এখন কাজ করতে হবে, যেমন আমাদের
পিএসপি মাই অ্যাডমিন। প্রথমে যে সবাই আশা করি খাতা কলম বা যে কোনো, বা যদি এই থাকে আপনারা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। প্রথমে যে কাজটা হবে আমার ডাটাবেস, যেমন আমি এখানে লিখবো মাই প্রজেক্ট, যে ওরা এখানে যা আছে আমরা সেটা দিতে পারি। ওকে, ক্রিয়েট। তাহলে কি আমরা মাই অবশ্যই এটা মনে রাখতে হবে। আর এই ডাটাবেস হচ্ছে কি আমরা এখনকার জন্য আমরা টেস্ট করবো, সেক্ষেত্রে ইজি নাম দিয়ে করবো। আর কিন্তু অনলাইনে যখন থাকবে সেটাকে আমরা একটু কঠিন নাম দিয়ে করবো, আর পাসওয়ার্ড থাকবে। আর এখানে তো পাসওয়ার্ড থাকবে। এটাকে আমরা কি প্রথমে কাজ হচ্ছে ডাটাবেস ক্রিয়েট। ওকে, ক্রিয়েট করলাম, ঠিক আছে। তাহলে ডাটাবেস নাম কি মাই প্রজেক্ট মনে রাখলাম। তারপর এখন এখন যে কাজ, তার প্রথম কাজ হচ্ছে ডাটাবেস তৈরি করা, কাজ শেষ, ডাটাবেসের কাজ শেষ। এখন আমরা ডাউনলোডে যাব। তো এইখানে দেখবো আমাদের ওয়ার্ডপ্রেস। এই যে এই ফোল্ডারটাকে আমি কাট করে বা কপি করে আমার নির্দিষ্ট একটা আরও প্রজেক্ট করতে গেলে অবশ্যই একটা জায়গায় রাখতে হবে। তো আমি এখানে রাখি। এখন এই ওয়ার্ডপ্রেসটাকে কী করতে হবে, যেমন এটা প্যাকেট আকার আছে, এটার ভিতরে আমরা ওপেন করলে কিছু ফাইল দেখতে পারবো। এই যে এটা হলো ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলি, ইনস্টলেশন ফাইল, বা এখানে সব ফাইল এখানে আছে যেটা করা থাকে। তো এখন এটাকে আমরা প্রথম অবস্থায় কী করবো, এখন প্যাকেট আছে, মানে প্যাকেট করে দিচ্ছে, কারণ কি যাতে ভাইরাস না ধরে সহজে যাতে ডাউনলোড করা যায়। এই জন্য আমাদের আনপ্যাকেট করতে হবে, মানে এক্সট্রা হেয়ার অথবা এক্সট্রা হেয়ার দিলে মানে সব ফাইলে এখানে হবে। আর যদি এক্সট্রা একটু এই নামে একটা ফোল্ডারে ক্রিয়েট হবে। এটাকে অবশ্যই রাইট বাটন ক্লিক করলে, যদি কারো এই আমাদের 7 জিপ আছে, যদি না থাকে এক্সট্রা হেয়ার দিলে হবে। আর না হলেও অনেকে চাইলে 7 জিপ নামে দিলে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিলে, সরি 7 জিপটা কনফিগারেশন হচ্ছে মানে কত বিট এর উপরে ডাউনলোড করে নিলে এই জিনিস অপশনটা চলে যাবে। এখন আমরা যাই কাটে। এখন এই যে কি হয়েছে, আমাদের এই ফোল্ডারটা প্যাকেট খুলে গেছে। তো এরপর আমরা এই ওয়ার্ডপ্রেস ফাইলটা আসলে কি সারা জীবন ইউজ করা যাবে, ইনস্টল করা যাবে। যদি আপডেট ভার্সন আসে তাহলে আপডেট না দিলে হবে, আর যদি আপডেট না আসে তো এই ফাইলটাকে আমরা বারবার ইনস্টল করতে পারবো। এটা হচ্ছে মূল মানে অরিজিনাল ফাইল। এই ফাইলটাকে আমরা কী করবো, এই ফোল্ডারটাকে আমরা রিনেম করবো, যেমন মাই প্রজেক্ট, মানে প্রজেক্ট 1 দিই, এখানে প্রজেক্ট 1 দিই। এখন এটাকে আমি কপি করব, কপি করে এটা কিন্তু থাকবে, এই ফাইল কিছু হবে, এই ফাইল আমরা সবসময় ইউজ করতে পারবো। কপি করলাম, তারপরে আমাকে সি ড্রাইভ জ্যাম লোকেশনগুলি মনে রাখতে হবে। তাহলে কী করলাম, আমরা কপি করলাম, তারপর সি ড্রাইভ, তারপর জ্যাম এসটি ডক্স, এইখানে পেস্ট, মানে এইখানে অবশ্য কি আমরা এখানে পেস্ট করবো যে নামে আমাদের মানে এটা প্রজেক্টের নাম আমি এখানে রাখতেছি, যে ফোল্ডার নাম। তো এখন তাহলে এই ফোল্ডার নাম কি, আমি এই ফোল্ডারটাকে তাহলে কী করলাম, আমি তার প্রথমত আমি ডাটাবেস ক্রিয়েট করছি, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি, ওয়ার্ডপ্রেসটা আনজিপ করে কপি করে একটা ওয়ার্ডপ্রেসের ফাইলের নামটা মানে ফোল্ডারের নামটা চেঞ্জ করছি। এখানে আপনি যে নাম দেবেন সেই নামটা অবশ্য মনে রাখতে হবে। এখন তাহলে আমরা চাই পরবর্তী ধাপে, তো আমরা এগুলি ক্লোজ করি। তো এই ডাটাবেসে এটাও থাকুক, আর একটা ট্যাব আমরা এখন আমি ট্যাবটাই যেটা ক্লিক করলে ট্যাব ওপেন হবে। তো আমরা এখানে ক্লিক করতে পারি, যেমন এখানে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ আমার এই ফোল্ডারের নাম দিয়ে ইন্টার দেব। তাহলে এখন কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। কি বলছে যে আমি বললাম না যে এইভাবে আমাদের ওই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। তো এখানে প্রথমে আমাদের যার যে ল্যাঙ্গুয়েজ আছে, প্রথমে আছে ইংলিশ, আমরা চাইলে বাংলা, কিন্তু আসলে ওয়ার্ডপ্রেসটা আমরা যদি বাংলা লেখা হয়তো অনেক বাংলা হয়ে গেলে আমরা হয়তো অনেক বাংলা লেখা বলবো, আপনি চাইলে বাংলাও ই করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমরা ইংলিশ দিয়ে করবো। তো এখন প্রথম ধাপে যখন আমি তাহলে কী করলাম, প্রজেক্টের নাম ওই যে ফাইলটা, আর আমরা দেখি এখানে
এসিডক্সের ভিতরে যে আমরা প্রজেক্ট নামে রাখলাম এর ভিতরে এই ফাইলগুলো আছে। অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে ফোল্ডার আছে, যেমন ফোল্ডারের ভিতরে ফোল্ডার হয়ে যাবে, এই ফোল্ডারের ভিতরে এখানে আরেকটা ফোল্ডার হবে, সেক্ষেত্রে ওই প্রজেক্ট ওয়ান স্ল্যাশ আবার ওই ফোল্ডারের নাম দিতে হবে। এখানে মূলত কাজ করতেছে এই যে এইগুলো হলো ওয়ার্ড পেজের ফাইল। এইখানে মূলত কাজ করে কি যে দেখুন WP মাইনাস কনফিগ ড্যাশ স্যাম্পল, এইটা হচ্ছে কি এই ফাইলটা অটোমেটিক আমরা যখন কাজ করবো মানে পুরো এই ফাইলটা কী করবে, একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করবে এখানে WP ড্যাশ কনফিগ ডট পিএসপি নামে। এই যে এখন দেখুন এখানে কিন্তু শুধু এই ফাইলটা আছে, এখানে আমরা দেখবো যে কিছু পরে অন্য একটা ফাইল তৈরি হবে। তো এখানে তাহলে আমরা কী করবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, ওকে কন্টিনিউ। তারপর কি এখানে বলছে ওয়েলকাম টু ওয়ার্ড পেজ, বিফোর গেটিং স্টার্টেড উই নিড টু সাম ইনফরমেশন ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেম বিফোর প্রসিড। ডাটাবেস নেম, তাহলে কি ওই যে আমরা ডাটাবেস নেম, এখন ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্স বলতে বোঝাচ্ছে যে আমরা বলি যেমন আমাদের প্রজেক্টে এখন তো টেবিল থাকে, আমরা যদি যেমন এই যে আমি টেস্ট একটা আছে এখন দেখাচ্ছি, এই যে টেবিলের পূর্বে যে PMA এটা হচ্ছে টেবিল প্রিফিক্স। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনাদের টেবিল প্রিফিক্সটা দিয়ে দিতে পারেন। এইগুলি আপনার জানা থাকা দরকার, আর আছে এগুলি পড়লে হবে। তারপর কি লেটস, আমাদের শুধু ডাটাবেজ নাম জানি, ইউজার নেম, লোকাল হোস্টে কাজ করতে গেলে আমাদের ডাটাবেজের ইউজার নেম হবে রুট, ROOT রুট, আর ডাটাবেস পাসওয়ার্ড ঘরটা খালি রাখতে হবে, আর ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স আমরা চাইলে দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। লেটস গো এইখানে তাহলে কি আমার মাই প্রজেক্ট, আমার ডাটাবেসের নাম মাই প্রজেক্ট, কীভাবে বুঝবো, এই যে আমার ডাটাবেসের নাম মাই প্রজেক্ট, তাহলে অবশ্যই এখন ইউজার নেমটা কি রোড, সবাই এটা লিখে রাখতে হবে, এটা সবসময় লোকাল হোস্ট কাজ করতে গেলে থাকবে এই। আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট অটোমেটিক আছে, এটা কিছু করতে হবে। আর টেবিল প্রিফিক্স যদি WP আছে ওকে দিতে পারি আমি মাই প্রজেক্ট, ওকে সমস্যা নেই, ওকে লেটস সাবমিট। কি অল রাইট, এখন রান দা ইনস্টলেশন, ওকে। এখন কি বলতেছে, এখন হচ্ছে কি ওয়েলকাম, মানে আমাকে ওয়েলকাম দিচ্ছে যে ওই আমার ডাটাবেস, যখন ডাটাবেসের নাম এগুলি ঠিক থাকবে তখন এটা এই পেজে আসবে, আর যদি না থাকে তাহলে তখন একটা এরর মেসেজ দিবে। বাদক এখন বলতেছে যে সাইড টাইটেল, মানে আসলে কি আমরা এখন যে কোম্পানি বা যার বা যে ব্যক্তি যার নামে এই সাইটটি করবো তার এখানে নামটা তার সাইডে টাইটেল দিতে হবে। আমি নেই মাই ফার্স্ট প্রজেক্ট, ওকে দিলাম, মানে সাইড টাইটেলটা দিলাম। এখন আমি হচ্ছে এখানে আমরা একটা কী করবো, একটা ইউজার নেম দেবো। এই ইউজার নেমটা অবশ্যই যেমন এখানে খুব সময় দিতে হয় যাতে সহজে কেউ নাই করতে পারে, কিন্তু আমরা এখন যেহেতু প্র্যাকটিস করবো সেক্ষেত্রে আমরা খুব সহজে একটা পাসওয়ার্ড দিতে পারি। আর কিন্তু অনলাইনে যখন থাকবে এটা পাসওয়ার্ডটা শুধু মানে যাতে কেউ হ্যাক না করতে পারে বা করতে না পারে, সেক্ষেত্রে আপনাকে আপনার পছন্দ মতো করে যাতে একটু স্ট্রং হয় সেই অনুযায়ী দিতে হবে। তো আমরা এখানে এটা মাই পাস, মানে আমি একটা পেজ পাস দিলাম, কিন্তু এইভাবে না, আমরা অন্যভাবে দিন, আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, আপনারা দিবেন আরও। এই যে এখানে কিন্তু মেসেজ দিতে আছে ভেরি উইক, তার মানে স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করবে। তো আমি এখানে টেস্ট হিসেবে দেখানোর জন্য আমি, আর এটাকে আমরা চাইলে কি হাইড করে দিতে পারি, ওকে, কারণ এটা তো গোপনীয় জিনিস। তো এখানে আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি সেক্ষেত্রে এখানে সমস্যা নেই। তো তারপর কি আছে কনফার্ম, ওকে। এখানে একটা ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসে এই ওয়েবসাইটকে কেউ যদি যখন কন্ট্যাক্ট করবে, মানে এখন না, যখন নাকি অনলাইন থাকবে তখন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইনফো ওকে। এইখানে একটা বিষয় আছে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং সাইট, মানে আমরা আসলে কি এটা অনলাইনে যখন করি সাইটটা, তো আমাকে যখন কাজ করবো তখন কি সাইটটাকে মানে ডিসকারেজ করবো যে সার্চ ইঞ্জিন এখন আসার দরকার নাই। যদি আমরা এরকম চাই সেক্ষেত্রে আমরা এটা ঠিক চিহ্ন দেবো। আমি যেহেতু এখানে এর দরকার নেই, এটা আমাদের তো এখানে লোকালি করতেছি, এটা আর ওখানে অনলাইনে যাবে না, সেক্ষেত্রে আমরা ওটা কিছু করবো না। এখন ইনস্টল ওয়ার্ডপ্রেস, তাহলে কী করলাম, প্রজেক্ট নেম
অবশ্যই এটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু আমি কাজ করতে পারবো না। যেমন একটা হয় মাই পাস, স্যার, আর এগুলোকে আমার লগ ইন করতে হবে। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওকে। তো এইখানে দেখা যাচ্ছে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। এখন দেখেন এখানে যেহেতু লগ ইন, তো লগ ইন করার আগে আমরা একটা বিষয় কী করি, তো আমরা এই সাইটটাকে দেখি ইনস্টল হয়েছে, যেহেতু কী হয়েছে, তাহলে আমরা কী করবো, লোকাল হোস্ট স্ল্যাশ মাই প্রজেক্ট ক্লিক করি, তাহলে দেখি, সরি, লোকাল হোস্ট স্ল্যাশ মাই প্রজেক্ট, ও সরি, আমাদের মাই প্রজেক্ট না, তো আমাদের এটার নাম ছিল প্রজেক্ট ওয়ান। তো প্রজেক্ট ওয়ান, তো এখন আমরা ক্লিক করি, দেখি আমাদের যেহেতু বললো এই যে ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট একটা থিম দেওয়া, মানে একটা ওয়ার্ডপ্রেসের সাইটটা কি, এই যে মাই প্রজেক্ট সাইটের নাম, এই যে চলে আসছে। এটা হচ্ছে তার ফ্রন্ট এন্ড, মানে এটা পাবলিক যখন ভিউ করবে তখন দেখতে পারবে। এটা একটা পেজ, এই যে এটাকে আমরা ব্যাক করি বা এখানে ক্লিক করি, আর এই যে এটা হলো পোস্ট, এটা হচ্ছে তার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল সাকসেসফুল হয়েছে। এখন আমরা এটা এইগুলি কীভাবে পরিবর্তন করবো সেটা আমরা দেখবো। এখানে আমরা কি লগ ইন করলে মাই পাস 1 2 3 4 5 6, এটা যদি আমরা রিমেম্বার দিয়ে রাখি, যদি বারবার আমরা যদি না দিই, তো এটা যদি কেউ মানে আপনার পিসি যদি আপনি নিজেই শুধু একা ইউজ করেন, সেক্ষেত্রে রিমেম্বার দেওয়া লাগবে না। আর অন্য কেউ ইউজ করলে সেক্ষেত্রে দেওয়া যাবে না, কিন্তু আমি সেক্ষেত্রে আলাদা এই ওয়েবসাইটে ঢুকে এটা সব কিছু ডিটেক্ট করে দিতে পারি। এই জন্য নিজের যেহেতু আমি এই জন্য লগ ইন বারবার যেহেতু করবো, কাজ করবো। এখন এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কি ড্যাশবোর্ড, কিবোর্ড ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা এখানে প্রথম আছে কি ড্যাশবোর্ডের প্রথমে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এটা এই যেখানে আছে লগ আউটগুলো আছে, এইখানে আছে আপডেট, যদি কোনো সময় কোনো ওয়ার্ডপ্রেস যদি নতুন আপডেট আসে তাহলে এখানে ওটা শো করবে। এই যেখানে ফেক আপডেট হলে এটা দেখা যাবে, যেহেতু আমরা লেটেস্ট ভার্সন। আর এইখানে হচ্ছে পোস্ট, প্রথম হলো পোস্টগুলি এখানে শো করছে, এই যে পোস্ট। আর এইটা হচ্ছে পেজগুলি, এই যে পোস্টের সাথে আছে অ্যাড পোস্ট, নিউ ক্যাটাগরি ট্যাগ এগুলো আছে। তারপর আছে মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার প্রো, তারপরে আছে সেটিং। তো অ্যাড পোস্ট হচ্ছে কি, আমরা যদি বলি যেমন ফেসবুকে আমরা একটা সময় যেমন স্ট্যাটাস দিয়েছি লাইক ওরকম, যেমন একটা ব্লগের মধ্যে কিছু লিখে সেগুলো এখানে চলে আসবে। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হয়, তো আমরা হচ্ছে কি করি, যেমন একটা কোম্পানি বা একটা কারো যদি ওয়েবসাইট তৈরি করতে হয়, আমাদের প্রথমে কি করতে হয়, হলে যে সে কী ধরনের ডিজাইন চায় সেই অনুযায়ী সে কী ধরনের ডিজাইন চায় সেই অনুযায়ী আমাদেরকে কী করা কাজ করতে হয়, যে তার পছন্দ অনুযায়ী সে কী চায় সেটা আমরা লক্ষ্য করি, সেই অনুযায়ী আমরা কাজটা শুরু করি। বা তার কোনো যদি আইডিয়া না থাকে তাহলে আমরা তাদেরকে ওই ধরনের আমরা ইন্টারনেটে সার্চ করি, যে যেমন পার্সোনাল ওয়েবসাইট অথবা স্কুল ওয়েবসাইট, এইভাবে আমরা সার্চ করি। তো এখন আমাদেরকে যেমন আমরা এটা জাস্ট বেসিক একটা, এখন আমরা প্রথমত কাজ করি যে আমাদের থিমটাকে কী ধরনের হবে। তো আমরা এটা আগে হয়তো আমরা পরিচিত হই, এটা হচ্ছে পোস্ট এই অ্যাড নিউতে গেলে এখান থেকে যেমন অল পোস্ট, আমার এখানে কতগুলি পোস্ট আছে, যেমন অ্যাড নিউতে গেলে, তো আমরা এইগুলি ধারাবাহিকভাবে দেখাবো যে কীভাবে কী করতে হয়। এখানে এই যে পোস্ট, এখানে টাইটেল, এখানে বিস্তারিত লিখতে হয়।
এখানে আরও এই অপশনগুলো কালার করবেন, লেটেস্ট ভার্সন তো আগে, এই যে এখান থেকে আমরা এখান থেকে কালারও করতে পারি, এটা লেটেস্ট ভার্সনে চলে আসছে। তারপরে ক্যাটাগরিজ, যে অনেক সময় ক্যাটাগরি, যেমন এখান থেকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, এখান থেকে আমরা যদি চেঞ্জ করি ক্যাটাগরি মানে সাব ক্যাটাগরি হতে পারে। ক্যাটাগরি স্ল্যাক, স্ল্যাক মানে কি আমরা যখন একটা যেমন করলাম যে স্ল্যাক, যেমন এই একটা পেজ আসলো, এই যে এই নামটা চলে আসলো, এটা স্ল্যাক আসে। তারপরে ট্যাগ, ট্যাগটা হচ্ছে কি আমরা ওই যে লাইক কিওয়ার্ডের মতো, যে কী ওয়ার্ড সার্চ করলে, যেমন যেই পেজটা তৈরি করবো সেই পেজটা কী দিয়ে সার্চ করলে মানুষ পাবে, সেটা আমরা এখান থেকে করতে পারি, যে মানুষ কীভাবে ওই জিনিসটা পাবে, ওই ট্যাগগুলি আমরা এখানে দিয়ে দিতে পারি। যে আমার ওয়েবসাইটে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন যদি হয় এরকম আমরা ট্যাগ দিয়ে দিতে পারি, মানে পোস্ট ওইভাবে আমরা ট্যাগ দিতে পারি। তারপর হচ্ছে মিডিয়া, মানে আমাদের এখানে যত ফাইল আমরা আপলোড করবো, যেমন নেক্সট যত প্রোগ্রাম, সকল প্রোগ্রাম আমরা এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম 40 MB আপলোড করতে পারবো এক টাইমে। তো এটাকে আমরা এখান থেকে যেমন অনেক ছবি আপলোড করলে আমরা এখান থেকে করতে পারবো, ছবি এই যে করতে পারবো, এখান থেকে আমরা সিলেক্ট করলাম, আমি একটা দেখাচ্ছি ছবি, এভাবে আমি পরে কাজ দেখাবো, যেমন ছবি একটা কাজ দিলে। তারপরে আছে পেজেস, পেজেস বলতে আমরা বলি না একটা পেজে, যেমন একটা ওয়েবসাইটে ঢুকলে যেমন টপে মেনু থাকে, যেটাকে আমরা নেভিগেশন বলি। নেভিগেশনের এইটা হলো, এই নেভিগেশনের প্রত্যেকটা পেজের জন্য প্রত্যেকটা নেভিগেশন হতে পারে, অথবা ক্যাটাগরির সাথে লিঙ্ক দিতে পারো, পোস্টার যে বলছে এখান থেকে যে নিউ ওই সেম ওয়ে পোস্ট, এই সেম এইভাবে একটা পেজ বানাতে হয়, যেমন লাইক হোম পেজ, গ্যালারি পেজ, ভিডিও পেজ, নিউজ পেজ, এরকম। তারপরে এখানে যদি এই ওয়েবসাইটে কেউ কমেন্টস করে সেই কমেন্টগুলো এখানে শো করবে। এইখানে আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যে থিমস, দেখা যাচ্ছে যে এখানে আমাদের থিম মানে বলতে বোঝাচ্ছে এখানে বিভিন্ন ডিজাইন, যে আমাদের যেমন আমরা এখন একটা দেখতেছি, এটা এক ধরনের, এখন আমি আরেকটা এটা সিলেক্ট করি, তো কী হবে আমার আরেকটা জিনিস, এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি আরেকটা থিম চেঞ্জ করলাম, এই যে আসলে এইভাবে আমরা ডিজাইনগুলি আগে চয়েস করে তারপরে আমরা কাজগুলি করি। এইগুলি ফ্রি টেমপ্লেট আছে, তবে প্রফেশনালি কাজ করতে গেলে যেমন ভালো তখন ওই থিম ফরেস্ট থেকে মানে পেড মানে কিনে নিলে সবচেয়ে ভালো হয়। আর আমরা একটা জিনিস বিষয়ে আমি কোনো সময় নাল, তো আমরা এখন প্র্যাকটিস করবো, তো আমরা ফ্রি দিয়ে করবো, কিন্তু নাল বলতে বোঝাচ্ছি যেমন অনেক সময় অনেক ফ্রি থিম অনেক সাইটে তারা কী করে ফ্রি দিয়ে দেয়, এই থিমগুলি সবাইকে অ্যাভয়েড করতে হবে। হয়তো বা লোকালে প্র্যাকটিস করা যেতে পারে, কারণ এগুলো অনলাইন সার্ভারে দিলে এটা ব্লক করে দেবে, কারণ এই নাল থিম ইউজ করলে ওই ওয়েবসাইট স্পামিং হয়। মানে স্পামিং বলতে এটা দেখা যাবে কিন্তু এটা ডাটাবেস থেকে যে আপনার এটা ব্যবহার করে ওরা ওই স্ক্রিপ্টের ভিতরে ওদের কিছু কোড যুগায় প্রোগ্রামিং করে দেবে, যার কোনো অটোমেটিক সার্ভার থেকে অটোমেটিক স্পামিং হতে থাকবে। তো এখান থেকে আমরা থিমই করতে পারি, যেমন এখন আমরা যদি নতুন একটা থিম ইনস্টল করা যায়, তাহলে অ্যাড নিউতে দিলে আমাদের যদি ডাউনলোড করা থাকে তো আমরা সেটাকে আপলোড করতে পারবো। আর না হলেও এখানে কী করবে, এই যে এখানে দেখুন, তো জানি না এই ভার্সন কি এখন হবে কিনা সরাসরি অনলাইন থেকে, এটা কিন্তু অনলাইন থেকে, অবশ্যই অনলাইন না থাকলে কিন্তু অনলাইন থাকলে এইগুলো এখানে শো করবে। তো আমরা দেখি, তারপর কাস্টমাইজ একটা থিম, আমি এটা দেখতেছি, এখান থেকে আমরা থিম ইনস্টল করতে পারবো আর এখান থেকে আপলোড করতে পারবো। তারপর কাস্টমাইজ, যদি এই থিমের কিছু কাস্টম অপশন আছে আমরা সেটা করতে পারবো, মানে আমরা এই থিমটাকে কিছুটা মডিফাই, যেমন এখানে সাইড টাইটেল আমরা ওই যে নামটা দিয়েছিলাম ওই নামটাই করতে পারবো, লোগো বসাতে পারবো, ট্যাগলাইন মানে আমরা বলি না যে কোম্পানির অনেক কিছু স্লোগান থাকে তাই সেটা দিতে পারি, আর ওখানে কি শো করবে সেটা দেখাচ্ছে। আর এখানে যে আইকন, এই যে এখানে যেমন এই আইকনটা দেখাচ্ছে, এখানে আমরা চেঞ্জ করলে আইকনের সাইজ দেওয়া আছে, এই অনুযায়ী আমাদের করতে হবে। তো এটা আমরা ধারাবাহিক দেখবো, তো আমি একটু পরিচিত, এখানে কালার আছে, কালারগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে এমনি এটার মিডিয়া, মানে এটা হচ্ছে থিমের এক একটা ফাংশন অনুযায়ী এক একটা অপশন আছে। মেনুটা এখানে আছে, এই এখানে টপে যে আমরা একটা ওই যে দেখতাম, তো এখানে কোনো মেনু করা হয় এই জন্য আসলে। তারপরে আছে এলে উইজেট বলতে বোঝাচ্ছে এলে এক একটা ওয়েবসাইটের নিচে ফোটারে বক্স বা সাইড বার থাকে, যে বার, এই যে এইগুলো উইজেট বলে। আর এই থিমের যা যা অপশন আছে, এক একটা থিমে এক এক ধরনের অপশন হতে পারে। আর এখানে কাস্টম সিএসএস যদি বলে, এই ওয়েবসাইটটার জন্য
এই থিমটার জন্য কিছু সিএসএস স্টাইল ডট সিএসএস থাকে, কিন্তু আমরা চাইলে আমাদের পছন্দ মতো সিএসএস এখানে আমরা দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে ওটাকে ওভারলেপ, মানে ওভারলেপিং যেটাকে বলি, ওভারলেপ করতে পারবো। তারপরে আছে প্লাগইন। প্লাগইনসটা কি? প্লাগইন হচ্ছে যে এক একটা, মানে এটা আমরা বলি যেমন লাইক এক একটা সফটওয়্যারের মতো, যেমন আমরা যেমন ছবি এডিট করার জন্য একটা, ভিডিও এডিট করার জন্য একটা, অডিও এডিট করার জন্য এরকম অ্যাপস না হয়, ঠিক এখানে ওয়ার্ডপ্রেসের কিছু, এটাকে আমরা নাম দিচ্ছি যে ওদের কিছু বিশেষ বিশেষ কাজ প্লাগইন করে থাকে। যেমন আপনি একটা ফটো গ্যালারি, মানে ওয়ার্ডপ্রেসে তো নর্মালি গ্যালারি তৈরি করার সিস্টেম আছে, কিন্তু কিছু স্পেশাল গ্যালারি তৈরি করার জন্য প্লাগইন নিতে হয়। বিভিন্ন ধরনের প্লাগইন আছে, ফ্রি আছে, প্রিমিয়াম আছে, অনেক আছে। যেমন স্লাইড শো, মানে আপনার ওই একটা পর একটা ইমেজ আইডি থাকবে, গ্যালারি, ভিডিও গ্যালারি, ইউটিউব গ্যালারি, সবগুলি প্লাগইন। বিভিন্ন এরকম অনেক ধরনের প্লাগইন আছে। তো আপনারা চাইলে আমরা এখানে অ্যাড নিউ দিলে আমি দেখাচ্ছি। এই যে এখানে কি বলছে, জেড প্যাক, বিবি পেজ, বাটরি পেজ, এরকমই আমরা এখানে সার্চ দিলে, যেমন গ্যালারি দিলে দেখি আসে কিনা, এই যে এখানে চলে আসবে বিভিন্ন পদের গ্যালারি। এই প্লাগইন হতে বিশেষ বিশেষ কাজ করে, তো সেই অনুযায়ী বিশেষ চাহিদা অনুযায়ী যার এগুলি সরাসরি ইনস্টল করে নিতে হবে অথবা ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে, মানে ইয়ে থেকে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থেকে। তারপরে যে এটা আছে, যদি প্লাগইন কেউ এডিট করতে পারে সেক্ষেত্রে প্লাগইন। তারপর ইউজার, এখানে হচ্ছে যদি একটা, এখানে যদি একের অধিক ইউজার, যখন কোনো ওয়েবসাইট, এই মানে আপনার ওয়েবসাইটে যদি রেজিস্টার সিস্টেম থাকে তাহলে সব ইউজার এখানে জমা হবে। তো এর জন্য কী করতে হবে, যদি আপনি নতুন আপনার ওয়েবসাইট থেকে আরেকজনকে দিবেন যে সে আপনার ওয়েবসাইট থেকে কোনো কারণে আপনাকে কোনো বিষয়ে হেল্প করবে, এডিট করবে, তো ইউজার নতুন একটা ক্রিয়েট করে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে না, এই ইউজার নেম, ইমেল, না ফার্স্ট নেম, লাস্ট নেম আছে। এখানে সে কী করবে, নতুন যারা ইউজার রেজিস্টার করবে তারা সাবস্ক্রাইবার, মানে তারা শুধু তাদের প্রোফাইলটা দেখতে পারে, কিছু দেখতে পারে, আর আপনার ওয়েবসাইটটা দেখতে। আর কন্ট্রিবিউটর ঠিক এরকমই কাজ করবে, অথবা কর্তৃপক্ষ এটাও ঠিক সে কিছু করে। আর এডিটর হচ্ছে আপনার ওয়েবসাইটে কিছু এডিট করতে পারে, এডিট হিসেবে দিতে পারে। আর অ্যাডমিন হচ্ছে টোটাল আপনার ওয়েবসাইটটাকে সব কিছু করতে পারবে, মানে আপনার এই ফাংশনগুলি সব 100 পাবে। আর এটা শুধু এডিটর হিসেবে কাজ করবে, সে শুধু এডিট করতে পারবে আপনার। তারপরে টুলস, এখানে ইম্পোর্ট, আমরা হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে একটা ওয়েবসাইট তৈরি করি, যেমন আমরা লোকাল সার্ভার তৈরি করলাম, সেটা তো আমরা ব্যাকআপ নিলাম, কিন্তু অনেক সময় অনেক সাইট থেকে অনেক কিছু ইম্পোর্ট করা যেতে পারে। সেক্ষেত্রে এই যে ইম্পোর্টে ক্লিক করলে, যেমন ইম্পোর্টে একটা প্লাগইন আছে, যেমন এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেস, আমরা যেহেতু এই ওয়ার্ডপ্রেসের প্লাগইনটা আমরা ইম্পোর্ট করে নিতে পারি, কারণ অনেক সময় অনেক থিমের বা অনেক ডিজাইনের ইম্পোর্ট সিস্টেম থাকে, সেই ডাটাটা ইম্পোর্ট করতে হয়, তখন ওই ইম্পোর্ট ফাইলটা সিলেক্ট করে দিয়ে। আর এক্সপোর্ট করতে বললে আমরা যদি যেমন মনে করি এই সাইটটা মনে করি আমার একটা রেডি, আমি চাই কি এটা কি অল কন্টেন্ট এক্সপোর্ট, এই যে এই ফাইলটা, ঠিক আমরা ওই ইম্পোর্টের ক্ষেত্রেও যেমন এই ইম্পোর্টের ক্ষেত্রেও ওই এই ফাইলটাকে ওই জিনিসগুলোকে ইম্পোর্ট করতে পারবো যদি আমরা চাই। তারপরে কিছু আছে যে এটা অপশন, এই যে এখানে যেমন চলে যাবে, এই যে এটাকে এখান থেকে বা এখানে ব্রাউজ করে দেওয়া যায়, এই যে ব্রাউজ করে দেওয়া যায়, আমি এখান থেকে দিলাম সরাসরি দিয়ে, এই যে আপলোড, দেখেন এখানে কী দেখাবে, এখানে দেখাবে যে আমরা যেন অনেক সময় নিউজে যে ওই সেম ইউজার নিই, ওকে এগুলো দিয়ে আমরা নতুন ইউজার দিয়ে দিতে পারবে। তাহলে কী হবে, অলরেডি বলতেছে এই ফাইলটা অলরেডি আছে, কারণ আমি এটা তো কপি করে দেখি এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এই যে অলরেডি আছে, এবং এটার জন্য আসলো না, অলরেডি এক্সিস্ট দেখাইছে। তারপর যে এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন আছে, জেনারেল সেটিং থেকে জেনারেল সেটিং, এইখানে গেলে আপনার ওই যে সাইট টাইটেলটা চেঞ্জ করা যেতে পারে, ট্যাগলাইনটা চেঞ্জ করা যেতে পারে। এই দুটো এখন আপাতত চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, কারণ এই দুটো চেঞ্জ করলে সাইটটা এই লিঙ্কে আর দেখা যাবে না। আর এটা হচ্ছে ইমেলটা এখান থেকে। আর একটা জিনিস মনে রাখতে হবে, কখনো যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো রেজিস্টার সিস্টেম করে, এখন দেখেন রেজিস্টার ফর্ম ইউজ করছেন কিন্তু আসে না, অবশ্যই মাথায় রাখতে হবে যে এই জায়গাটা, এই অপশন যদি ঠিক না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু রেজিস্টার
অপশন বা রেজিস্ট্রারিটা ফর্মটা কাজ করবে না। তো এর জন্য অবশ্যই এই অ্যানুয়াল এটা টিক দিয়ে দিতে হবে। আর ডিফল্ট যারা ইউজার হবে তারা এই সাবস্ক্রাইব এটাই থাকবে। আপনি চাইলে আরও যদি কাস্টমার হয় সেক্ষেত্রে আরও অন্য প্লাগিনের আছে, সেটা পরে দেখব। আর আপনার এই ভিতরের ল্যাঙ্গুয়েজটা কী হবে, আপনার বাংলা দিলে বাংলা হয়ে যাবে। আর টাইম জোন আছে, কীভাবে কী এইগুলো এখান থেকে টাইম জোন আমি দেখি সেগুলো এখানে আমরা এইভাবে। তো আমরা এই আজকে এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে ওয়ার্ডপ্রেস মানে পরিচিতি সম্পর্কে, তারপরে ইনস্টল করা, তারপরে আমরা পরে এই যে টোটাল বাংলা হয়ে গেছে, এই যে সব মানে। তো আমি আসলে বাংলাটা কাজ করতে কী হয়, তো আমি এটা ইংলিশ করে নিই। তারপরে এইভাবে এখন তারপর কি আছে রাইটিং। রাইটিংয়ে গেলে কী হয়, রাইটিংটা আমাদের আসলে আমরা আমাদের এখানে আপাতত কিছু করার নাই, তার রিডিং। এখন অনেক সময় আমরা চাইতেছি যেমন এইটা আমার একটা পেজ আছে, তো আমি চাইতে যে আমার আমার পছন্দের পেজ প্রথমে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে ডিফল্টে যেটা আছে ওটা না, আমরা ডিসপ্লে, যেমন আমি এই যে দেখুন এখানে এই পেজটা আছে, শুধু এই পেজটা প্রথম আছে পোস্ট হ্যালো। তো আমি যদি চাই এই স্যাম্পল পেজটাকে প্রথম করবো দেখি, তাহলে সিলেক্ট করি, রিড করে দেবো। আমি আসলে কোন পেজটাকে রিড করে দেবো, মানে আমার সেপারেট ডিজাইন স্যাম্পল পেজটা প্রথমে নেবো, এই পেজটা প্রথমে থাকবো। এখান থেকে রিড থেকে স্ট্যাটিক থেকে আমরা কী করতে পারি, এই পেজটাকে কোন পেজটা আমরা পছন্দের পেজটাকে রিড করে দিতে পারি। আর এটা তো আমাদের এখন আর কাজও লাগবে না, তখন যদি ডিফল্টে আসুন এটা পোস্টগুলি। আর আমরা যদি চাই আবার যদি ফেলে দেবো এই যে যেমন এটা হচ্ছে কি এইখানে যেমন একটা পোস্ট আছে এরকম, এখানে যদি মানে 10টা পোস্ট, যখন 10টা পোস্ট হবে তখন নেক্সট পেজ চলে যাবে। এখানে যদি মানে একের দিকে আমরা যদি ডিফল্টে রাখি তাহলে সেক্ষেত্রে এইভাবে এবার পোস্ট যখন আমাদের এখানে পোস্ট যেটা হবে, যেমন আমি এখানে কয়টা, যদি আমি এখানে একটা দিই লাইক একটা, যেমন একটা আমি এখানে আরেকটা পোস্ট তৈরি করি, যেমন টেস্ট একটা পোস্ট তৈরি করি। এখানে আমরা কিছু লিখলাম, আরেকটা বিষয় আছে এখানে আমরা কিছু লিখলাম, এটাকে আমরা যে বোল্ড করতে পারবো, যে বোল্ড, তারপরে এখানে বিভিন্ন অ্যালাইনমেন্ট করতে পারবো। তারপরে এখানে আর একটা বিষয় অনেক বুঝতে পারবো যে আমি এখানে একটা ছবি অ্যাড করবো, এই যে এখানে ক্লিক করলে এই যে কি অ্যাড করবো, এই এখানে ক্লিক করলে এই অপশনটা, অথবা এই যে এখানে আছে ইমেজ করবো, এই যে মিডিয়া যদি আমার অলরেডি আপলোড করা না থাকে আমি আপলোড করে নিতে পারবো। এই যে 1 মিনিটের মধ্যে আমরা চলে এখানে ইমেজের নাম অলরেডি সব টেক্সট, তারপরে ক্যাপশন দিয়ে দিতে পারবো, সিলেক্ট, এই যে এখানে চলে আসবে। এটাকে আমরা ছোটো বড়ো করতে পারবো, যে ছোটো বড়ো করা যেতে পারে। তারপর আমরা হ্যাঁ এইখানে যেমন এখন আমাকে পোস্ট, আর ওয়ার্ডপ্রেসে সাধারণত কী হয় লেটেস্ট পোস্টটা সবার আগে আছে। তো এখন একদম বললাম এই যে এখানে আমি কটা পোস্ট দেখাইছি, এখানে আমি দেখাইছি যে একটা পোস্ট আগে, এই যে এখন পরের পেজ চলে গেছে, মানে আমি কয়টা পেজের পরে দিতে চাই সেই পোস্টটা নেক্সট পেজে চলে যাবে, পরের পেজ যাবে। আমি একটা দিয়েছি যেহেতু একটা, এইভাবে এখান থেকে করা যায়। তো আমি এখানে আরেক যাই দিন, তারপরে আছে কি ডিসকাশন, ওই কিছু অপশন আছে যে এখানে পোস্ট সেটিং, যে আপনার ওয়েবসাইটে কেউ কমেন্টস করবে কিনা বা আছে না, ইউজার মাস্ট রেজিস্টার লগ ইন, এই যে এই সবগুলি মানে স্পামিং থেকে বাঁচার জন্য অবশ্যই রেজিস্টার করে কী করবে, এইগুলি এখান থেকে কিছু অপশন এখান থেকে দিতে হবে। আর এইখানে একটা বিষয় আছে যে যদি আপনার মিডিয়া এখানে কি ছবির সাইজ কী ধরনের সাইজ হবে সেগুলো এখানে দেওয়া আছে। এখানে আছে আপলোড ফাইল, ওকে এটা থাকবে। আর পারমানেন্ট লিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা চাই যে যেমন নিউজ পেপার ওয়েবসাইট বানাতে গেলে যেমন মান্থ নেম থাকে, এই যে এরকম লাইক, যেমন আমার এখন ওয়েবসাইটে আসছে যে কীরকম, আমি এরকম যেমন আমি একটা পোস্টে ক্লিক করি, যেমন লাইক আসতে দিকে তারিখ এইভাবে এটা দেওয়া আছে এরকম। আমি যদি চাই এইভাবে দিই, যেমন আমি শুধু আইডি যাতে এখন কিন্তু ওই আইডি দেওয়া আছে, এই যে এখন কিন্তু ওই পেজটা আসবে না। এই বিষয়টা খুবই অনেক সময় এরকম হয়, এই যে লোড দিই এই আসে না, তার মানে কি এই পেজটা এখন নাই। এখন এই যে আমরা দেখি এটা এই যে এই নেই, তার মানে কি এটাকে ওই করতে হবে যে এইগুলি চেঞ্জ করে নিতে হবে। আর আমরা সাধারণত ইউজ করি যে শুধু এটাতে হবে
আর কেউ যদি ডেট ওয়াইজ চায় এইভাবে এখান থেকে নিতে পারে। এই যে এখানে কাস্টম নিজের মতো করে দিতে পারে যে এটার পর এটা আসবে বা এটা আসবে, যেটা আমরা পোস্টটা সাধারণত এইভাবেই আসে যে আমরা সাল এই ওকে। এখন আবার এটা কী করবো, চলে আসবে এই যে মানে পোস্টগুলি নিউজের সাইটের ক্ষেত্রে এরকম। আর আমরা যেহেতু নর্মাল যখন নিউজ সাইটের ক্ষেত্রে এইভাবে আমরা পোস্টগুলি ইউজ করার জন্য এইভাবে। আর যদি নর্মাল যে মেনুগুলি আছে আমরা এখানে কী করবো, পোস্ট নেম, মানে পোস্ট নেম বলতে আমরা একটা বুঝাচ্ছি এখানে আমি একটা পেজ থাকলে পেজ, যেমন আমাদের এখানে একটা পেজ আছে, তো আমি এখন দেখাচ্ছি এই পেজটাকে, যেমন এই পেজটা এই যে ভিউ করি, ভিউ করলে কি স্যাম্পল পেজ আসে না, এইটাকে বলে আমরা চাই এই নামে। তো অনেক সময় যেমন আইডি আসে, আইডি থাকলে এখান থেকে এই যখন আপনি এটাকে পোস্ট নেম দেবেন, আর অনেক সময় এক সাইড থেকে যখন ওয়েবসাইট ট্রান্সফার করা হবে তখন অবশ্যই লিঙ্ককে অনেক সময় না পাইতে পারে, তখন সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করে এটাকে আবার মানে কি একবার ঘুরে দিয়ে সেভ করে আবার এখানে করলে ওটা জিনিসটা ঠিক হয়ে যাবে। এইভাবে এলে এটা করা যায়। তারপর প্রাইভেসি দেখি, প্রাইভেসিতে কিন্তু এটা আমাদের আপাতত লাগবে না। এইভাবেই হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ওয়ার্ডপ্রেস পরিচিতিটা জানলাম যে কীভাবে করে। তো এখন আমাদের প্রথম যে কাজটাই আমরা শুরু করব, তো আমরা কিছু আমরা প্রথম যে কাজটা করি, তো আমরা এটা দেখব খুব সহজে কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায় সেটা আমরা দেখব। এখন আমরা এটা আমাদের প্রজেক্ট, তো এখন ঠিক আছে আমরা এখন প্রথম কাজ হচ্ছে আমাদের একটা থিম তৈরি করা। তো আমরা থিম কীভাবে করতে পারি, যেমন আপনারা এখান থেকে যেমন এডুকেশন ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়েবসাইট আমি হতে পারে, আমরা ফ্রি টেমপ্লেট দিতে পারি, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। এই যে আমরা এখানে গুগলে সার্চ করলে ফ্রি অনেক থিম আসবে, আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের, আমরা যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে ওই মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী যদি কাস্টমার না বলতে পারে তাহলে আমরা নিজের আইডিয়া নিয়ে আমাদের নিজের মতো করে করি, যেটাই এডুকেশন সাইডে আমরা এই ধরনের থিম কিছু নিতে পারি, যে কোন থিমটা নিলে কী হয় লাইভ আমরা দেখি, আমরা এখানে দেখতে পাই, আমরা এখানে দেখতে পাই আমরা একটা যেমন আমরা একটা থিম ডিজাইন দেখি, যে দেখুন এখানে অনেক কিছু করা আছে। তো আমাদের কী হবে, আমরা যদি একটা ডিজাইন নিয়ে কাজ করি, কালার ঠালার এগুলো আমরা করবো, কিন্তু ডিজাইন নিয়ে কাজ করলে কী হবে আমাদের কাজটা খুব সহজে করা যাবে। তো আমরা এটা যেমন আমরা ফার্স্ট আমরা এইটা যেহেতু নেই, দেখি এটা আমাদের ফ্রি পাওয়া যাবে, তো ফ্রি দেখি এটা আমাদের ফ্রি পাওয়া যায় না, ডাউনলোড আমরা এটা লাইভ দেখতে পারবো, লাইভ দেখে কিন্তু আসলে আমরা যদি এরকম একটা নেই দেখি এটা ডাউনলোড হয়ে যায়। ওকে, এই যে থিমটা কি ডাউনলোড, তাহলে কি আমরা এটা দিয়ে একটা থিম তৈরি করে থাকবো। তো আমরা এখানে প্রথমে এটাকে কীভাবে ইনস্টল করতে থিম ইনস্টল করা যায়, তো আমরা এই যে থিম আর একটা ডিজাইন আমরা নিব, এই যে ইনস্টল। এখন আমাদের যেহেতু আমরা দেখি সরাসরি কী হয়, যেহেতু নেট নাই আমরা নেটের কথা পরে, তো আপলোড ওটা আমরা পরে দেখবো। এখন এই যে এখানে আপলোডে ক্লিক করলে এই আপনি এখানে ব্রাউজ করে দিতে পারবেন আপনাদের ডাউনলোডটা কোথায় আছে। আমি এখানে যেহেতু সামনে দেখা যাচ্ছে তাই এখান থেকে দিতে পারি, দিয়ে এটা অবশ্যই এখানে ইনস্টল দেখি। তার মানে এই ফাইলের মধ্যে কি নাই মিসিং স্টাইল দোষ, ঠিক আছে আমাদের দেখি এটা কি আসলে। ও এটা আসলে যে থিম নেই, এটা আসলে একটা প্লাগইন মনে হচ্ছে, কিন্তু সেটা কি বলছে এটা একটা প্লাগইন, এটা একটা প্লাগইন না, এটা আমার দরকার নেই, এটা একটা প্লাগইন আলাদা। তো আমরা এটা বাদ, তো অন্য একটা থিম নেই, আমরা অন্যান্য থেকে নেই একটা থিম যেহেতু সবসময় সব জায়গায় ফ্রি পাওয়া যাবে, আমরা এখান থেকে একটা থিম নিই।
আপনার আপনার পছন্দ মতো একটা থিম ডাউনলোড করে নেবেন। না আগে আমরা এই থিমটা ডাউনলোড করে মানে থিমটা আমরা এইরকম পাবো। ইনস্টল করলে অনেক সময় নাও পেতে পারি, কিন্তু এটাকে আমরা এইভাবে সাজাবো। এই আমরা থিমটা তাহলে প্রথম আমরা শিখবো কীভাবে থিমটা ইনস্টল করতে হয়। ওকে, এখানে আমরা আবার করি আপলোড, এই যে ইনস্টল দেখি। ওকে, কি বলছে? ইনস্টলেশন থিম সাকসেসফুলি। তো আমরা যদি চাই অ্যাক্টিভ, কিন্তু আমাদের কিন্তু সাইটটা এখন আসবে না যদি আমরা অ্যাক্টিভ না করি। অ্যাক্টিভ আমরা দেখি, এখন দেখুন এই যে অ্যাক্টিভ করার পর এটা চলে আসছে। তো আমরা এটাকে এই যে কী হলো, আমাদের কিন্তু এই পেজটা চলে আসছে, এই যে পেজ চলে আসছে। তো এখন হচ্ছে যে বিষয়টা বলছে, আমি এখন এটার কিছু বিষয় বলি। এইটাকে আমরা বলি হেডার পজিশন, মানে হেডার, এটাকে আমরা হেডার বলি। এইটা হচ্ছে লোগো পজিশন, লেফট লোগো, আর এখানে রাইট সার্চ বক্স। আর এটাকে বলে আমরা নেভিগেশন বা মেনু, টপ নেভিগেশন বা টপ মেনু। আর এটা ফ্রন্ট পেজ, এটা সাইড বার, রাইট সাইড বার। আর এইটাকে বলি আমরা বটম, যেটা ফোটার, মানে এখানে কপিরাইট এগুলো থাকে। তো এখন আমরা দেখি যে এখানে কি স্যাম্পল পেজ আছে, এখানে লোগোটা আছে। তো আমরা এখানে একটা নাম দিই। প্রথমে আমরা করতে পারি, যেমন আমাদের এটা হলো। তো আমরা এখানে প্রথম যে কাজটা শুরু করি, তো এখানে আমরা এখানে লোগো থাকে, লোগোর নামটা সেট করি। তো এটা আমরা কীভাবে করি, এই এখান থেকে জেনারেল সেটিং, এখানে আমরা একটা স্কুলের নাম দিই, মাই ডেমো স্কুল এডুকেশন অনলাইন এডুকেশন, লাইক আমি একটা দিলাম সেভ। তখন এখানে দেখা যাবে যে আমার এই নামটা চেঞ্জ হয়ে গেল। এইখানে এই দুটো নাম, তাহলে কি এখানে আমরা চাইলে লোগো দিতে পারি। এখন কীভাবে দিতে পারি লোগোটা আমরা দিতে পারবো। এখান থেকে আমরা লোগো একটা দিব, কাস্টমে দিতে হবে। কাস্টমে দিয়ে আমরা এখানে এটা হচ্ছে মানে বাই কভার, মানে বাই কভার বলে প্রিমিয়াম ভার্সন। ওখানে আরও আমরা এখানে ক্লিক করে সাইড ওই অপশনটা এখান থেকে দিতে পারবো। আমরা এখানে সিলেক্ট লোগো দিতে পারি। তো আমরা যদি একটা লোগো তৈরি করি, যাই ফটোশপ থেকে বা যে কোনো জায়গায় আমরা চাইলে একটা লোগো ডেমো স্কুল এরকম দেখে তো কোনো লোগো টোগো থাকে না, তবে ওখানে আমরা নিতে পারি। আমার যদি অনলাইন থাকে, না থাকলে আমরা লোগোর একটা বানিয়ে নিতে পারি। এই যে যেমন আমি এই লোগোটা নিলাম। তো যার পছন্দ মতো একটা লোগো, সে হয়তো একটা লেখা, প্রথমত লোগো যে দিতে হবে এবং কোনো ইমার্জেন্সি নেই, সে চাইলে দিতেও পারে। আর অবশ্যই এগুলো ইমেজ প্রথম দিয়ে দিতে হবে, কিন্তু এখানে আমরা চাইলে আমরা একটা লোগো দিতে পারবো। সেটা আমরা লোগোটা আমি দিয়ে দেখাচ্ছি যে কীভাবে দিই। এখন লোগো আমরা যে কোনো সময় দিতে পারবো। সিলেক্ট ক্রপ, এখন আমাদের একটা রং বড় হয়ে গেছে, এই যে এটা ক্রপ করার দরকার নেই, স্কিপ দিলেও হবে, ক্রপ করে দিলাম। আমাদের লোগোটা এখানে সেট হয়ে গেল। আর আমরা কি করব, এখানে লোগোটার আইকনটা দিব। এটাকে আইকনটা আছে আমি সাধারণত দেখি যেটা সেটা নাকি এখানে শো করবে। ওকে, এই যে এখানে শো করবে, এই যে আর এখানে চলে আসবে। এখন যে জিনিসটা হবে, এটাকে আমরা তারপরে সাইড হেডার থিম অপশন, হেডার অপশন এখানে মানে থিম অনুযায়ী অপশনগুলো আসবে। তো এখানে কন্টেন্ট স্লাইডার মানে অনেক কিছু আছে। তো আমরা এখানে হেডার যেহেতু আলাদা একটা অপশন আছে, এবার এখান থেকে যে এই নামটা ডাবল আছে, তো আমি এটা উঠে দিই, ট্যাগলাইন এটা উঠে দিই, এই যে। আর এখান থেকে তো যেমন নাম্বার দিই, কুইকার, এটা কোথায়, এই যে উপরের দিকে আসতেছে, এটা থিম। এইগুলো বিষয়টা মনে রাখতে হবে। এগুলো হচ্ছে থিমের মানে বিশেষ সব থিমের মধ্যে কিন্তু এক ধরনের অপশন না, এক থিমে এক ধরনের অপশন থাকে।
ds@mail.com, তাহলে কি হয়? যেমন এই থিমের এই অপশনগুলো আছে, ওয়েলকাম এই লেখাটা এই যে সিলেক্ট করতে পারো, নোটিস, সোশ্যাল আইকন দেবো কিনা, এই যে ওকে পাবলিক দেওয়া। একটা জিনিস মনে রাখতে হবে যে এক একটা থিমে এক এক রকম হবে। আমরা একটা থিম দিয়েই করবো, তো সেটা এই যে দেখি আপডেট দিই, এই যে চেঞ্জ হয়ে গেল, আর একটা লোগো হয়ে গেল। তারপরে এখন আমরা চাচ্ছি এখানে কিছু পেজ বানাবো, তো সেক্ষেত্রে আমরা কি বলছিলাম, ওই যে পেজ ক্রিয়েট করতে হবে। যেমন আমার নিউ অ্যাবাউট আস, মানে স্কুল সম্পর্কে কামিং সুন, আমি কামিং সুন, ওকে। এইভাবে আমরা একটা একটা করে পেজ বানিয়ে নিতে পারি। যেমন আমি লেখাটা এইভাবে কয়েকটা পেজ বানাবো। আবার আমি ইমেজ দিব চাইছিলাম, ইমেজ মানে দিব না, একটা পেজ বানাই, কন্ট্যাক্ট আস, এটাও দিয়ে দিই, একটা পেজ বানাই, হ্যাঁ মিশন ইন অর নেশন। এখন আমরা যাই, এখানে যাবো, যাওয়ার পর আমাদের এই পেজগুলি কয়েকটা পেজ অলরেডি করছি, সেই পেজগুলো চলে আসবে। এখন দেখি আমাদের এই পেজগুলি কি এখানে আসছে কিনা, এটাকে আমরা ভিউ করি, ট্যাগ নেই, এটাকে আমরা এখন ক্লোজ করি, এই যে অটোমেটিক আমরা যে পেজে ক্লিক করবো সেই পেজ চলে আসবে, এটা অটোমেটিক এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এটাকে কন্ট্রোল করার জন্য, এই কন্ট্রোল করার জন্য আমাদের কোথায় যেতে হবে, যেমন এই পেজটা যেমন আগে বলে চলে আসছে, এটা এগুলোকে সাজাতে হবে। তো আমাদেরকে কী করতে হবে, প্রথমে যেতে হবে এই অ্যাপেন্স থেকে মেনু, যেন আমাদের পছন্দ মতো আমরা সাজাবো। প্রথমে যে কাজ করতে হবে, আমরা লিখবো মেন মেনু, এগুলো লিখে ক্রিয়েট। দেখুন এখানে সব সব থিমে কিন্তু এরকম অপশন থাকবে না, যেমন এখানে ওরা এই থিমের অপশন আছে, প্রাইমারি মেনু, সোশ্যাল মেনু আছে, কুইক লিঙ্ক মেনু আছে, ইরো মেনু আছে, তার পুরা মেনু মানে নিচে একটু মেনু করা যায়। আমরা প্রাইমারি মেনু দেবো, আর এইখানে একটা লক্ষ্য করি ভিউ পেজ, এইখানে আমাদের কী কী পেজ করবে এগুলো আমাকে এই যে একবারে বা একটা একটু করে করতে হবে। আমরা যে পেজগুলো ক্রিয়েট করবো এখানে চলে আসবে, তো আমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারবো, যেমন অ্যাবাউট আস, যেমন স্যাম্পলার, এই যে কটা দিয়ে এইভাবে সাজাতে পারবো, এটা আমাদের ইচ্ছা মতো। আমরা যদি একটা আন্ডার আরেকটা থাকবে যে সাব মেনু সেভ, এখন এটা কই আমাদের কন্ট্রোলে চলে আসবে, এই যে মানে এই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের এই কাজগুলো। এইভাবে আমরা একটা ওয়েবসাইট কাজ করা যেতে পারে। এই যে তারপরে আমরা এখন যে বিষয়টা বলতে এদিক হয়েছে, এটা হয়েছে, তো আমরা এখানে একটা বলি ওয়েবসাইট ওয়েলকাম টু ডেমো স্কুল ওয়েবসাইট। এটা নোটিস, যদি কোনো ইম্পর্টেন্ট নোটিস থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, এখানে চেঞ্জ হয়ে যাবে। তো তাহলে কি আমরা কী দেখলাম, লোগোটা। এখন একটা কথা মনে রাখতে হবে, সব থিমে যে এরকম অপশন থাকবে এটা কোনো করা নেই, তবে এইটাও সব আছে, এই মেনুগুলি আছে এইভাবে, এটা অন্যভাবে থাকতে পারে বা এই সাইড বার আছে। তো এখন আমরা দেখবো যে এই হোম পেজে আমরা একটা আমাদের পছন্দের একটা পেজ এডিট করবো, মানে সেটা আমরা দেখবো। এখন আমরা এখন এখানে একটা পেজ বানাবো, যে নাম দেব ওয়েলকাম টু ডেমো স্কুল। এখানে আমরা ওয়েলকামটা দিলাম, তারপরে এখানে কিছু একটা লেখা, আমরা ডেমো স্কুলের এখানে আমরা একটা কিছু একটা লেখা কপি করে দিয়ে রাখি, যে আপনাদের পছন্দ মতো দিয়ে রাখবেন। ওকে, এইখানে আমরা চাচ্ছি যে একটা ছবি ইনসার্ট করবো। তো আমরা চাইলে কিন্তু এখানে একটা লেখার মধ্যে লিঙ্ক করে দিতে পারি, এই যে লিঙ্ক করা যেতে পারে। আমরা এখানে
একটা মনে হয় এখানে আমি একটা ছবি হ্যাঁ ইমেজ, তারপরে মিডিয়া যদি আমার আপলোড করা থাকে, না থাকলে আমরা এখান থেকে একটা দিতে পারি ছবি। একটা নিয়ে নিলাম বা আমরা ইন্টারনেট থেকে একটা ছবি নিতে পারি। দেখি একটা ছবি আছে কিনা, যে কোনো একটা ছবি নেই, আমরা একটা এই ছবি নিয়ে নিলাম বা এই ছবি নিয়ে নিলাম। আমরা ইন্টারনেট থেকে এইভাবে ছবি ডাউনলোড করেও নিতে পারি। কারণ ওকে ইউ ক্যান সি আপনারা দেখবেন যে এখানে ছবিটা আমরা চাইলে কী করতে পারি, আগে পরেও করতে পারি। এই যে এখানে, এই যে এখানে, এই যে এই যে এইখানে ওকে পাবলিশ। এখন আমরা দেখি আমাদের কি না, আসলে কি আপনি যদি ভালো থিম ডিজাইন নেন তাহলে আপনার কাজটা খুব তাড়াতাড়ি হবে। এখন আমরা কি এটাকে কী করবো, যেমন আমার পেজ ক্রিয়েট হয়েছে আসে নাই, তো এটাকে আমাকে কী করতে হবে, রিড করতে হবে, রিড স্ট্যাটিক ওয়েলকাম টু রিড। এটা রিড করলে কী হবে, আমার প্রথমে যখন ব্রাউজ করতাম এই যে তখন কি আসলে এই পেজটা চলে আসছে, ঠিক আছে একটা পেজ। এখন আমি একটা সিম্পল যেটা ওয়েবসাইট তৈরি করতেছি, তো সেক্ষেত্রে আমরা কেটে কেটে এটা একটু আর একটু বড় করতে পারি, একটু বড়। আর এটাকে দেখি যদি অ্যালাইনমেন্টটা যদি জাস্টিফাই করা যায়, জাস্টিফাই নাই যেহেতু অনুযায়ী কথা। ওকে ওকে আর আমরা একটু বড় করি, তারা এই জিনিসটা একটু সুন্দর লাগে। ওকে তাহলে কি এইভাবে আমরা ছবিটাকে ছোটো বড়ো করে নিতে পারবো। এই যে ওকে চলে এইভাবে থাকবে, এইভাবে একটা মানে আসলো। এখন আমরা সাইডের কিছু ইনফরমেশন চেঞ্জ করবো। এখানে আমাদের আমরা সাইড তার জন্য যেতে হবে কি উইজেট, সাইড বারে দেখুন। প্রথম সার্চটা আমার এখানে দরকার নেই, যেহেতু আমার সার্চটা এখানে দরকার নেই, সার্চটা অলরেডি আছে ডুবলি। তো এখানে আমরা চাই এখানে যেমন লেটেস্ট নোটিস, যদি আমরা চাই এখানে কয়টা নোটিস শো করে দেয়, 5টা, দুটো ডেট সহ দিতে ইয়েস দিলাম, 5টা শো করে। ওকে এই যে লেটেস্ট নোটিস শো হবে। আর এখানে আমরা আরও আদার্স অপশন দিতে পারি, যেমন আমার কমেন্ট দরকার নেই, এখানে কমেন্ট দরকার নেই। এখানে আমরা একটা দিতে পারি ক্যালেন্ডার, যদি দিতে চাই ক্যালেন্ডার দিতে পারি, ডে মি ক্যালেন্ডার লাইক, মানে আমরা জাস্ট একটা টেস্ট হিসেবে দিতেছি। তারপরে আমরা যদি আরও দিতে চাই এখানে যদি এখানে সোশ্যাল আইকন দিতে চাই দিতে পারবো, দেখি কী আসে। একাডেমিক ক্যালেন্ডার এইভাবে এখান থেকে আমরা করতে পারবো। আর আর কী অপশন আছে, আর ফুটার। এখন আমরা ফুটার দেখা যাচ্ছি, ফুটার 4টে ফুটার আছে। তো সেকেন্ডারি সাইড বার এটা, মানে সেকেন্ডারি সাইড বার বলতে আমি দেখি তো একটা পেজে ঢুকলে বুঝতে পারবো। সেকেন্ডারি এই দেখুন কত সুন্দর, আমরা এখান থেকে এই যে পেজগুলো এডিট করতে পারবো, লেখা করতে পারবো। তো আমরা এখন ফুটারটা আমরা বলতে এই নিচে
প্রত্যেক পেজে মানে এগুলো থাকবে। তখন এটাকে আমাকে কী করতে হবে, এই যে আমি কিন্তু এই কাজটাতে দেখাচ্ছি, এটা আমি একটা সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করা দেখাচ্ছি। তো এইখানে আমরা 4টা ফটো আছে, তো যেমন আমরা এখানে যদি নিজেদের লেখা লিখে দিতে পারি, যেমন অ্যাবাউট 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 দি স্কুল, লাইক আমি একটা এখানে আমরা যদি একটা ছবি দিতে চাই, যেমন আমি মনে করলাম এখানে লোগো দেবো, তারপর লিখলাম দিস স্কুল ইজ গুড স্কুল, জায়গায় আমি একটা লেখা এখানে আমি এমনি লিখলাম, এটা কোনোই নেই, মানে আমি লেখা চলে দিলাম, জাস্ট টেক্সট সামথিং। ওকে, তাহলে কি আমি দেখবো আমার একটা বক্স এখানে কি অলরেডি চলে এসেছে। এখন কয়টা বলছে, এখানে কয়টা বলে একটা বক্স আছে, এখানে আমি 3টা বক্সে 3টা চলে আসবে, একটা আসলো একটা শেষ। তো এখানে আমরা কী দিতে চাই, যদি আমরা একটা ভিডিও দিতে চাই, তো এখানে এর টান দিতে বলবো, অথবা আমরা কিন্তু এইগুলো প্রোভাইড করতে পারি, যে যেমন এই যে এখানে কিন্তু আছে, আমরা যদি এটাকে ভিডিও অ্যাড করতে এখানে দেওয়া বলছে কয় নাম্বারে দেখাবে, 2 অ্যাড, তারপর যাই এখানে ভিডিও, অ্যাড ভিডিও, আমরা চাইলে এখানে ইউটিউব ভিডিও দিতে চাই, ইউটিউব ভিডিও। তো এখানে আমরা এই যে আমরা সরাসরি সাধারণত এখানে ইউজ করব সেলফ ভিডিও দেওয়া যেতে পারে, কিন্তু আমরা ইউজ করব অনলাইনের ভিডিও। ওকে, অনলাইনের ভিডিও লাইক এটা আমরা করে দেখি কি হয়, যেহেতু অনলাইন থেকে বলছি, আমি যে এইখান থেকে অনলাইন থেকে সরাসরি দেখি এই যে ভিডিও। ওকে, ইউ ক্যান সি। ওকে, আমরা অটোমেটিক এখানে চলে যাবো, ভিডিওটা আমরা দিতে পারবো। কি হলো, আসলে সেভ হয় নাই, তার জন্য আসলে সমস্যা নেই, সেভ হলে তো চলে আসবে। একটা সমস্যা আছে, দেখি আমি এই জিনিসটা কেন না আসে, এটাকে আমরা এইগুলো টান দিন, এখান থেকে টান দিয়ে নিয়ে যেতে পারি, যে ড্রাগ ড্রপ করে। তো আমি এটা এখানে কত দিলাম, আমি একটা লেখা দিলাম, এটা আপনার অনুযায়ী সাজাবে, ফাইন্ড দাস, দেখি কি আসে। এখন এখানে তিনটা দিন, এই যে অ্যাবাউট দ্য সাইট, এখানে আমি যদি একটা গ্যালারি দিই, ভিডিওটা অবশ্য কোনো কারণে হয়তো বা না, তো আমি যে না আসো সমস্যা নেই, এটাকে আমরা রিপ্লেস করে দিই, ডিলিট করি। আমরা এখানে একটা এখানে আমরা আমাদের একটা ভিডিও দিতে পারি, অথবা আমরা একটা ইউটিউবের ভিডিও দিতে পারি। কীভাবে দিতে পারি, ইউটিউবের ভিডিও আমরা অন্যভাবে দিতে পারি, এই একই সাথে কিন্তু ইউটিউবের ভিডিওটা দেওয়াটাও শেখা হয়ে যাবে। যেমন আমি একটা ভিডিও যদি দিতে চাই, এই যে যেমন শেয়ার, ইনবেটের বিভিন্ন বিষয় আছে, এখান থেকে কন্ট্রোল করা যাবে কিনা, বা স্টার্ট কত থেকে কতটুকু নেবেন, এগুলো সব আছে এখান থেকে। আমি জাস্ট এখান থেকে নিয়ে যাই, ওখানে ওটা আমার নেই, তো এখান থেকে আমরা এখানে কিন্তু যদি HTML মোড যদি লিখি, নোট পেজে দেখে লিখবেন, তাহলে এইখানে লিখতে হবে। আর যদি ভিজুয়াল মোডে লিখি, তাহলে একবার আমরা এটা HTML মোডে অলরেডি ভিডিওটা চলে আসছে, তাহলে এটা কী নাম হবে, ভিডিও। ওকে, সাইজ অনুযায়ী এখানে চলে আসবে, এই যে তাহলে কি এইভাবে একটা সাইজ হয়ে গেলো, খুব সহজে একটা সাইজ খুব তৈরি হয়ে গেলো। তো সবাই আশা করি সবাই বুঝতে পারবে, এখানে আরও পেজ বানানো যাবে, সাবটে আরও অনেক কিছু পেজ বানানো যাবে, আশা করি সবাই
বুঝতে পারছেন? তো আমি এটা আসলে টেস্ট হিসেবে দিলাম। এটার পরে আরও আমার পরের ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, যে ভিডিওটাকে আমি খুব ইজি হইতে কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায় সেটা দেখাবো। সো আশা করি সবাই যদি ভালো লাগে সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লাস লাইক শেয়ার কমেন্টস করে যদি কোনো কোনো সাজেশন থাকে সেগুলো আমাকে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।